আজকে আমি তোমাদের 549 পেজের এবিটিএ 2025 অঙ্কগুলো করে দেখাবো। দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে, এবিসি তিনজনে মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে এ বি সি যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। সি ব্যবসায় নিয়োজিত করে তাহলে কত টাকা? এমসিকিউ কোশ্চেন। তোমরা কোশ্চেনটাকে ভালো করে পড়ে নাও, তারপরে অ্যান্সারটা করো। তাহলে আমরা কি বার করেছি? এবিসি এর লভ্যাংশের অনুপাত বার করে ফেলেছি। তা সি ব্যবসায় নিয়োজিত করে কত? এই আনুপাতিক ভাগহারটা 3, আর 2 একে 3, 3 3 কত? 6। তো 6,000কে 6 দিয়ে ভাগ করেছি 1,000, 1,000-এর সাথে 3 গুণ করেছি, কত হয়েছে? 3,000 টাকা। তাহলে সি ব্যবসা কত টাকা নিয়োজিত করেছে? 3,000 টাকা। তবে 2 নম্বরের কোশ্চেনটা, 2 নম্বরেরটা দেখে নাও কীভাবে করেছি। x/y দিয়ে দিয়েছে, তাহলে x² - y² x² + y² এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে এমসিকিউতে। তা আমরা অনুপাতের সাথে কী করেছি? কে ধরে নিয়েছি, 5কে আর 1কে। 1কে তো আর লিখিনি, শুধু কে লিখেছি। 1 আর কে গুণ করে কে। এবার এটার মান বার করতে হয়েছে। কীভাবে করেছি দেখো, এটাকে এই আকারে লিখেছি। এবার মানগুলোকে পুট করেছি। এক্সের মান হচ্ছে 5কে, ওয়াইয়ের মান হচ্ছে কে। মানগুলো পুট করে ক্যালকুলেশন করেছি। তো 25k² থেকে k² গেছে, কত হয়েছে? 24k² হয়েছে। আর 25k² + k² 26k²। তাহলে k² কেটে গেছে, 24:26। তো 2 দিয়ে কাটাকুটি করেছি, বেরিয়ে গেছে। তারপরে 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, ও পি যে কোনো একটা বিন্দু আমি নিয়ে নিয়েছিলাম। ও কেন্দ্রীয় বৃত্ত, পি যে কোনো একটা বিন্দু, এরমভাবে নিতে হয়েছে। ঠিক আছে, এবার সাজিয়েছি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, ওপি 12 সেমি। পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত? তো অঙ্কনটা কীভাবে করেছি দেখে নাও। ওবি 13 সেমি ব্যাসার্ধ, এটাকে লম্ব, এটা কী হয়েছে? ভূমি। এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে। এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের সূত্র। ফেলে দিয়েছি, মানগুলোকে পুট করেছি। কোনটা কার মান? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। ওবির মান হচ্ছে 13, ওপির মান হচ্ছে 12। ওখান থেকে আমরা কী করেছি? পিবির মানটা বার করে ফেলেছি। তাহলে পিবি যদি 5 হয়, পিবি কত বেরিয়েছে? 5 বেরিয়েছে। তাহলে এবি তাহলে কত হবে? তার ডবল হবে। তাহলে জ্যাটির দৈর্ঘ্য 10 সেমি। ক্লিয়ার হলো? এবার 4-এর অঙ্কটা দেখো, এই সাইডে করে দিয়েছি। 4-এর অঙ্কটা কী বলেছে? 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? তাহলে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তো 105 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে, এটা আমরা জানি। 105 ডিগ্রি। তাহলে কোণটির বৃত্তীয় মান কত? 105। তা পাইসি বাই 180। আমরা সবসময় কী করি? 105, হ্যাঁ দেখতে পাচ্ছ, ক্যামেরা বন্দি করে নাও, গুণ পাইসি বাই 180। এবার কাটাকুটি করলাম, কাটাকুটি করে এই ফিগারটা বেরিয়েছে। দেখে নাও। তবে নেক্সট ওয়ানে চলো, কোশ্চেনটা ভালো করে পড়বে আগে, তারপর অঙ্কটা করবে। খুব ভালো করে কোশ্চেনটা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে। এই পেজটা কিছু অঙ্ক যেমন সোজা, আবার কিছু অঙ্ক বেশ কঠিন আছে। এই পেজটার বেশ কিছু অঙ্ক সোজা এবং বেশ কিছু অঙ্ক কঠিন, তাই এই পেজটা আমি চুজ করলাম। সেট তো আমি করাবই, মধ্যখান দিয়ে এই অঙ্ক তো করাচ্ছি, সে তো জানোই। এগুলো করো। সিরিয়াল অনুযায়ী করছিলাম, একটু ব্রেক করলাম, একটু
পেজটাকে মধ্যেখানে নিয়ে চলে গেলাম, 900 ঘরে করছিলাম, 500 ঘরে নিয়ে চলে এলাম। কমপ্লিট করে দেবো, আমি চেষ্টা করছি। তা চ্যানেলটাকে অবশ্যই আবারও বলি সাবস্ক্রাইব করবে। তা দেখো তোমরা কিরকম অঙ্কটা করেছি, কোশ্চেনটা ভালো করে পড়বে, বারবার বলি। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে যে আয়তনের সংখ্যা কেটে নেওয়া হবে তার আয়তন কত? এ ধরনের অঙ্ক আগে করেছি। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের আয়তন কত হবে? 2/3 পাই আর কিউব। শঙ্কুর আয়তন কত? 1/3 পাই। তা কেটে নেওয়া শঙ্কুটির আয়তন কত হবে মাইনাস করে দিলে? 3 আর এখানে 3 লসাগু, 2 পাই আর কিউব মাইনাস পাই আর কিউব, একের সাথে পাই আর কিউব গুণ করলে এটাই হবে। 2 পাই আর কিউব থেকে পাই আর কিউব বিয়োগ হলো পাই আর কিউব বাই 3। তবে নেক্সট ওয়ান কি বলেছে? যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x বার হয় এবং প্রথম n-1 সংখ্যক রাশির যোগফল k হয়, তবে n এর মান কত? একটু একটু কঠিন, অবশ্যই একটু কঠিন। দেখো কত অঙ্কটা? 6 অঙ্কটা দেখে নাও। এই 5-এর অঙ্কটা এই জায়গাটা কি ক্যামেরা বন্ধ হয়েছিল? এই জায়গাটা এটা দেখে নেবে যে অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, হয়তো মুখে বলেছি, স্কিপ করে গেছে, সেটা দেখে নেবে। তবে কীভাবে করেছি তা তো তোমরা জানোই। আচ্ছা, এবার 6-এরটা দেখো। n সংখ্যক রাশির যৌগিক গড় কত দিয়েছে? এত দিয়ে দিয়েছে, তাহলে সমষ্টি কত? আমি সবসময় বলি যে সংখ্যাটা দিয়ে গুণ করতে হয়। গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে কী বেরিয়ে যাবে? সমষ্টি বেরিয়ে যাবে। গড়কে আমরা যদি সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কী হবে? সবসময় সমষ্টি বেরোবে। তাহলে n- সংখ্যক রাশির যোগফল কত? ঠিক আছে, তবে 2-এর দাগের শূন্যস্থান পূরণগুলো যাও করো, প্রথমে পড়ো তারপর অঙ্ক করো, এটা হচ্ছে মূল কথা। বলেছে 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? অঙ্ক করেছো, কোশ্চেনটা একটু শূন্যস্থানের হিসাবে এসছে, ইম্পর্টেন্ট অঙ্ক। p*1+r/100 n এর জায়গায় কত? 8 বছরে কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। ক্যালকুলেশনটা কীভাবে করেছি দেখো, পিটাকে এপারে নিয়ে চলে গেছি, গুণে আছে ভাগ হয়ে গেল, পি কেটে গেল, তাহলে রইল কত? 2, সরি ভেরি সরি 2 রইল। n বছরে 4 গুণ হবে এটা ধরে নিলাম, তাহলে p*1+r/100 কত গুণ হবে? 4 গুণ, তাই 4 দিয়ে গুণ করেছি। আবার পিটাকে এপারে নিয়ে চলে এলাম, তো পি কাটলো, কত হলো? 4 হলো। তো 1+r/100 কত? 4কে কী করলাম? 2 গুণ 2 করে নিলাম। বুঝতে পারছো নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। তো 1+r/100 তো এই 2-এর জায়গায় কী বসালাম? এই মানটা, ওই যে কোন মানটা? এই মানটা, এটা সমান সমান 2, তাহলে 2-এর জায়গায় এটা বসিয়েছি, দেখে নেবে। আর একটা 2-এর জায়গায় ওইটা বসেছি, এই 2-এর জায়গায় ওইটা বসিয়েছি। তাহলে বেস যখন মিলে যায়, এটা হচ্ছে বেস, এটা বেস, এটা পাওয়ার, এটা পাওয়ার, বেস গুণের সময় বেস মিলে গেলে পাওয়ারগুলো কী হয়ে যায়? যোগ হয়ে যায়। 8 যোগ 8 কত হয়ে গেল? 16। তাহলে সমান সমানে বাঁ দিকে এবং সমান সমানে ডান দিকে ইকুয়াল হয়ে গেল, তাহলে n = কত হলো? 16। তা 16 বছরে কী হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে, দেখে নাও। তবে নেক্সট ওয়ানে যাই, দেখো 2-এর অঙ্কটা পড়ো। 1/a, 1/b, 1/c, 1/x সমানুপাতি হলে x এর মান কত হবে? তাহলে 1/a is to 1/b is equal to 1/c is to 1/x, তাহলে 1/a by 1/b is equal to 1/c by 1/x, এই যে is to-টাকে এই আকারে নিয়ে নিলাম। তাহলে 1/a এই ভাগটা গুণ চিহ্নে উল্টে যায়, এদিকেও তাই হলো। তাহলে b এর সাথে 1 গুণ করলে b/a, x/c, ক্রস গুণ করলাম, তাহলে x এর ভ্যালু কত? bc/a।
তারপরে 3 নম্বরটা কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে যদি বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক সংখ্যা x, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। দুটি বৃত্ত আছে, বহিঃস্পর্শ করেছে, একটা ও কেন্দ্রীয় বৃত্তের একটা বা x কেন্দ্রীয় বৃত্ত আর y কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে, টাচ করেছে। এবার বলেছে যদি বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক সংখ্যা x এবং তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা y হয় তবে x মাইনাস y কত হবে? দেখে নাও। তবে নেক্সট ওয়ান, কোনো কোণের পূরক কোণ সেই কোণটি হলে কোণটির বৃত্তীয়মান কত? πc/4 হবে, কারণ বলে দিচ্ছি। এখন তো 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 45 ডিগ্রি। পূরক কোণ সম্পূরক কোণ, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 থেকে তুমি যদি 45 বিয়োগ করো তাহলে 45 পাবো, কারণ দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তখন একটি কোণকে অপরটির কী কোণ বলবো? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটি কোণকে অপরটির পূরক কোণ বলবো। তাহলে একটা 45 হলে তাহলে আর একটা কথা হবে 45ই হবে, তবে তো 45 ডিগ্রি কোণের পূরক কোণ 45 ডিগ্রি বলতে পারবো। এবার 45 ডিগ্রি কোণে তাহলে বৃত্তীয় মান কত? 35 ডিগ্রি। আমি বলেছি যখনই বৃত্তীয় মান বার করতে হবে πc/180 করবে, লিখে দিয়েছি, কারণ এখানে পাইসির ভ্যালু হচ্ছে 180, 180 180 কেটে যায়, তাহলে অর্থটা ঠিক আছে। এবার 45 আর 180 কাটে করলাম 4, 180কে 45 দিয়ে ভাগ করলাম 4 হলো, তাহলে πc/4 এই অ্যান্সারটা আমাদের বেরিয়েছিল। তারপরে পাঁচেরটা দেখো কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে ঘনকের প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটা ফর্মুলা জানি, √3 ইন্টু বাহু, তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে √3 বাহুর ভ্যালু কত? এ। তাহলে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য কত? এক একটা তল বাহু ইন্টু √2, এক একটা তল ঘনকের, এক একটা তল কই বর্গাকার, ঘনকের এক একটা তল কিরকম রূপ হয়? বর্গাকারের রূপ হয়। তাহলে তার কর্ণের ফর্মুলা কি? একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? এটা যে বর্গক্ষেত্র হয় তার কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু √2, তাহলে a ইন্টু √2। তাহলে কর্ণের দৈর্ঘ্য এবং প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? প্রথমটা কত? কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ, √3 ইন্টু a। দেখতে পাচ্ছ তো? দেখো ক্যামেরা বন্দি করো আগে, তারপরে দেখো √3a আর a √2, তাহলে a কেটে গেল, √3 ইন্টু √2। আচ্ছা 6এরটা, 15 পরিবর্তে ড্যাশ সংখ্যা নিলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে। কত বাড়বে? 1 বাড়বে। কীভাবে করেছি অঙ্কটা? খুব ভালো অঙ্ক, খুব বুদ্ধির অঙ্ক। গড়, প্রথমে গড় বার করেছি, 15 থেকে গড়টা বার করেছি, কত বেরিয়েছে? 16। 9, 12, 15, 18, 20, 22 তাদের সমষ্টিকে সংখ্যা, কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6টা, 6 দিয়ে ভাগ করতে হবে, সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে যায়। গড় কত বেরোলো? 16 বেরোলো। তা যৌগিক গড় 1 বাড়বে, অর্থাৎ যৌগিক গড় হবে কত? 16 যোগ 1, তার মানে কত হচ্ছে? যৌগিক গড় কত হচ্ছে? দেখো তো, 17 হচ্ছে। যৌগিক গড় কি বলেছে? 1 বাড়বে। কত হচ্ছে? 17। তারপর দেখো, এখন যদি আমরা 15 পরিবর্তে x নিলাম, 15টাকে অফ করলাম, ওখানে 15 ছিল, অফ করলাম, গড় তো 17ই, 1 বেড়ে গেছে, 16 ছিল 1 বেড়ে গেছে, গড় তো 17ই আছে এখন, কিন্তু 15 পরিবর্তে, তাহলে 9, 12, 18 করে যোগ করে 81 হয়েছে, যোগ x, আর 6 এর সাথে 17 গুণ করা হয়েছে, কত হয়েছে? 102 হয়েছে। x এর ভ্যালুটাকে বার করা হয়েছে, তাহলে x এর মান কত হবে? কোন সংখ্যা ধরা হয়েছে? 15 পরিবর্তে কোন সংখ্যা ধরা হয়েছে? 21, এই যে x বেরিয়ে গেছে। ভালো, খুব বুদ্ধির অঙ্ক দিয়েছিল। 3 এর দাগের একটা দেখো, 3 এর দাগে কোন অঙ্ক থাকে? সত্য মিথ্যা থাকে।
এ এবং বি এর মূলধনের অনুপাত 11:9, তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য কত? 10%। ধরি লভ্যাংশ কত? 100 টাকা। তাহলে এই লাভ পায় কত? 55 টাকা। আনুপাতিক ভাগারে করেছি, 11:9 আছে, তাহলে 11 আর 11 আর 9 যোগ করে কত হয়েছে? 20। এই 20টা কোথা থেকে পেলে? ওই যে আনুপাতিক ভাগার। 11:9, 11:9 ছিল, তাহলে 11 প্লাস 9 কত হয়েছে? জিনিসটা 20 হয়েছিল। তা বি লাভ পায় কত? বার করেছি। তা লাভের পার্থক্য কত? তাহলে বিবৃতিটা কি হয়ে গেল? সত্য। 10% তো আসছে, আমরা 100 ধরে করেছি তো। 2 এর অঙ্কটা দেখে নাও। এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে এবং ওয়াই জেড এর সাথে ব্যস্ত ভেদে থাকলে এক্স আর জেড এর সরল ভেদে থাকবে। এটা সত্য না মিথ্যা? এক্স ভ্যারিয়েশন ওয়াই, প্রথমে এটা 1 নম্বর লিখলাম। এটা 1 নম্বর করবো না, এই যে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক 1/a, এটাকে 1 নম্বর। তাহলে এক্স ইজিক্যাল টু কত? পরে আসছে, এটা পরে আসছে, আগে এতটা করে রেখে দাও। তাহলে ওয়াই ভ্যারিয়েশন কত? এটা ব্যস্ত ভেদে আছে 1/z। তাহলে ওয়াই, এটাকেও কে অশূন্য ধ্রুবক, তাহলে ওয়াই জেড ইজিক্যাল টু কত? কে। এই যে এবার যে ব্যাপারটা 1/y, তাহলে এখানে 1/y আছে তো, আর কে এর জায়গায় কে আছে, 1/y আছে, কে ইন্টু 1/y আছে, কে ইন্টু 1/y, তাহলে কে ইন্টু 1/y, তাহলে কি এটা জেড জেড ধরা যায় তো, তাহলে কে 1/y, এই 1/yটাকে পাল্টে দিলাম, কি ধরলাম? জেড। এবার জিনিসটা ফিগারে চলে এলো। তাহলে কি হলো? কে বাই ওয়াই। তাহলে কে বাই ওয়াই মানে কি? এই যে 1 নম্বরটা, এটা 1 নম্বর থেকে পাচ্ছি, 1 নম্বর থেকে আবার পাচ্ছি, এটা ইজুকাল টু কত? এক্স। এক্স, তাহলে জেড ইজুকাল টু এক্স মানে কি? এক্স ভ্যারিয়েশন, এক্স ভ্যারিয়েশন কি? জেড সরল ভেদে আছে। বিবৃতিটা তার মানে কি? সত্য। একটু ভালো করে দেখে নেবে, একটু মাথা খাটিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এই অঙ্কগুলো তো যারা অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে গেছো তারা তো করবেই, তারা ভালো রেজাল্ট করার জন্য তারা দৌড়চ্ছ, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যারা পেরে উঠছো না, তাদের মিনিমাম পাস মার্কটা তোলাই খুব সাংঘাতিক ব্যাপার। তারা কি করবে? আমার টিপস হচ্ছে, প্রথম টিপস হচ্ছে তোমরা সম্পাদ্যটা ভালো করে প্র্যাকটিস করো। সম্পাদ্য একটা হচ্ছে অন্তর্বৃত্ত, আর একটা হচ্ছে মধ্য সমানুপাতি যে আছে, আর স্পর্শকটাও করো, স্পর্শকটাও সোজা। তবে তোমরা মনে হয় আমি তোমাদের কমন দিয়েছিলাম, কিছু উপপাদ্য কমন দিয়ে দিয়েছিলাম, 4-5টা উপপাদ্য আর 2টো সম্পাদ্য দিয়েছিলাম। একটা ভিডিও আমি তোমাদের করে দেখিয়েছিলাম কি কি আসবে, আসতে পারে, আসবে বলবো না, আসতে পারে, তো তোমাদের আমি বলে দিয়েছি, তো সেগুলোকে ফলো করবে। আর অন্তর্বৃত্ত সবসময় যে মিলবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যায়, কম্পাসের এদিক ওদিক বসানোর ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হয়, ওখানে নাম্বার কিন্তু একটু কমে যেতে পারে। আর অন্তর্বৃত্ত আঁকার ক্ষেত্রে আর একটা সমস্যা হচ্ছে, অনেকে ত্রিভুজ আঁকতে ঠিকভাবে পারো না, বিভিন্ন রূপে বিভিন্ন ত্রিভুজ আঁকতে হয়, তা সেখানে একটা সমস্যা দেখা দেবে। তার থেকে মধ্য সমানুপাতি যে অঙ্ক, সেটা করা অনেক সোজা, তা সেটা তোমরা করার চেষ্টা করবে, স্পর্শকটা করার চেষ্টা করবে, তোমরা এখান দিয়ে নাম্বার পাবে। আর উপপাদ্য যে 4-5টা দিয়েছি সেটা তোমরা অবশ্যই অবশ্যই করবে। এদিকে যে সংখ্যাগুরু মান আছে, মধ্যমান আছে, এই দুটো চ্যাপ্টার ভালো করে দেখে যেও। গড়ের মধ্যমানটা একটু টাফ হবে, গড় তোমাদের কোনো বিশেষ পদ্ধতি বলে দেবে না, তাতে প্রত্যক্ষ পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি, এগুলো যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে বলে দেবে না, সিম্পল গড় তোমাদের করতে দেবে আমার মনে হয়। আর সংখ্যাগুরু মানটা ভালো করে দেখে যাবে, এখান থেকে নাম্বার তোমরা তুলতে পারবে। তাহলে কি হলো? উপপাদ্য করলে, সম্পাদ্য করলে, সংখ্যাগুরু মান আর গড়
ভালো করে করলে এখান থেকে নাম্বার ক্যারি করতে পারবে। আর আর কি বলি, আর তো সেরকম বলার মতন নয়। তা করণীর কিছু আমি ইম্পর্টেন্ট দিয়েছি, বেশ কিছু করণী আমি করেও দেখিয়েছি। সেই করণী চ্যাপ্টারটা একটু ভালো করে করে যেতে পারো, ওখান থেকে 3 নম্বর তোমরা পাবে। এই হলো। আর যারা একদমই কিছু পাচ্ছ না, খালি সাদা খাতা জমা দিতে, এই 3টে তো জিনিস তোমাদের করতেই হবে। উপপাদ্য, সম্পাদ্য, যেটুকুনি করার সেটুকুনি করো। সংখ্যাগুরু মানটা ভালো করে দেখে যাও, একটা অঙ্ক তোমরা করে দিয়ে আসতে পারবে। সংখ্যাগুরু মানটা দেখো, সোজা আছে, এটা করে দিয়ে আসতে পারবে। আর যদিও বলা উচিত নয়, এই যে 1 নম্বর আর 3 নম্বরের যে 1-এর দাগের আর 3-এর দাগের যে অঙ্কগুলো থাকে, সেখানে এমসিকিউ থাকে, আর 3-এর দাগে কি থাকে, সত্য মিথ্যা থাকে। তা 1-এর দাগের অঙ্কগুলো তো দেখতেই পাচ্ছ, করে করে দেখানো হচ্ছে। তা সেখানে তোমরা কি করবে, অঙ্ক তো করে দেখাতে পারবে না। তখন 1-এর দাগে 4টে অপশন আছে, তোমরা 4 বারই লিখবে, 4টে অপশানই দাগ দেবে। কখনো একবার অ্যান্সার লিখবে 1-এর দাগের 1-এর অপশান, তারপরে আবার 1-এর দাগের 2-এর অপশান, তারপরে আবার 1-এর দাগের 3-এর অপশান, এরকমভাবে উত্তরগুলো লিখবে। সত্য মিথ্যাও একই প্রশ্নেরই সত্যও লিখবে, আবার একই প্রশ্নে মিথ্যাও লিখবে। তা কথা হচ্ছে, তোমরা যদি অঙ্ক করো কিছু নাম্বার হলেও দেবে। সাদা খাতা জমা দিলে কিছুই দেবে না, একটু লেখালেখি করলে নাম্বার তোমরা পাবে, পরীক্ষায় উতরে যাবে, এটাই বলতে পারি। স্যার ম্যাডামরা একটু দয়ালু হয়, তারা চায় যেন কিছু লিখে আসুক, লিখে আসলেই নাম্বার পাবে। ব্যাস, এটুকুনি বললাম। এবার তোমরা অঙ্কগুলো দেখে নাও। আবার অঙ্কতে ফিরে যাই। 3-এর দাগের অঙ্কটা দেখো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজী সরলরেখার সঙ্গে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হয়। দেখো কীভাবে করেছি, ভালো করে দেখবে। পুরো লিখে দিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে পি। বৃত্তের উপর স্পর্শক দুটি এপি আর বিপি, ও আর পি যুক্ত করা হলো, ওপি যুক্ত করলাম, ও এবং ওবিও যুক্ত করলাম। এবার কীভাবে সমাধান করেছি ভালো করে দেখো। আর বেশি ডিটেলসে গেলাম না। 4-এর অঙ্কটাও দেখে নাও, বেশ কঠিন অঙ্ক। এই 4-এর অঙ্ক বেশ কঠিন অঙ্ক। কীভাবে করেছি সেটা দেখো। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এক্স প্লাস ওয়াই সাইন থিটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান 9 এবং 7, এক্স এর মান 7 হবে। সত্য কি মিথ্যা? তো এটা সত্য। এটা দেখে নেবে। সমদ্বিখণ্ডিত করে, কোনকে সমদ্বিখণ্ডিত করে, এটা বিবৃতিটি সত্য। আচ্ছা, দেখে নাও কীভাবে করেছি। তোমাদের বুঝিয়ে টাইম নষ্ট করছি না, একটু তাড়াতাড়ি করে নিও। যদি বাই চান্স একটা দুটো তো, একটা কোশ্চেনের মধ্যে তো কিছু কঠিন থাকবেই, তো সেগুলোকে তোমরা যতটা পারবে করো। দেখো 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাচ্ছি, 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাচ্ছি। কি এসছে দেখে নাও। বিবৃতিটা কি মিথ্যা, এক্স এর মান 7 দিয়েছিল, এখানে এক্স এর মান 8 বেরিয়েছে। আচ্ছা, 5-এর দাগেরটা দেখো। কোনো সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা এক্স, তলের সংখ্যা ওয়াই, মাত্রা আর মাত্রা সংখ্যা জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 13 হবে। সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা? 4টে। সমকোণী চৌপলের তলের সংখ্যা কটা? 3টে। আর সমকোণী চৌপলের মাত্রা সংখ্যা কত? 3টে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 4 প্লাস 6 প্লাস 3 কত? 13। তাহলে বিবৃতিটা কি হলো? সত্য। বুঝেছ না? তবে নেক্সট ওয়ান। আচ্ছা, সংখ্যাগুরু মান সমান সমান এটা দিয়েছে, বিবৃতিটা মিথ্যা। কারণ এটা তোমাদের লিখলাম না, এটা তোমরা বইটা খোলো, বইটা খুলে দেখবে
এই ফর্মুলা ভালো করে দেখবে, এই ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা মুখস্থ করে রেখে দিও, ওটা দিয়েও তোমাদের অঙ্ক আসতে পারে। আমি অঙ্ক করে দেখিয়েছি, কোনো পেজে এই ফর্মুলাটা আমি লিখেছি, লিখে তোমাদের অঙ্ক করে দেখিয়েছি। বইটা খোলো, বইটা খুললে দেখতে পাবে ফর্মুলাটা কি আছে, সংখ্যাগুলো মান সমান সমান কি দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, তাই জন্য বিবৃতিটা কি হয়ে গেছে, মিথ্যে হয়ে গেছে। এবার 4 দাগের একটা দারুণ অঙ্ক দিয়েছে, দারুণ। 4 দাগের যে অঙ্কগুলো দেখেছি আমি, দারুণ অঙ্ক। বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে? তো 690 টাকাটা আসল, তাহলে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ, তার মানে কি সুদ কত? আসলের 1/16 অংশ, তাহলে এটা হচ্ছে সুদ। তাহলে 690 টাকার 1 বছরের সুদ কত? এত টাকা। দেখো কিভাবে করে দিয়েছি। 1 টাকার 1 বছরের সুদ কত? 100 টাকার 1 বছরের সুদ কত? কত বেরিয়েছে? এত টাকা। এটা সুদ বেরিয়েছে, রেট অফ ইন্টারেস্ট। এবার সময় কত? 8 মাস, তার মানে 8/12 বছর, বছরে নিয়ে গেছি। তাহলে এস এর ফর্মুলা কি? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। আর মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে কি করেছি? কাটাকুটি করেছি। কিভাবে কাটাকুটি করছি দেখে নাও, ভাগও করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না, সেরকমভাবে বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা প্র্যাকটিস করে যাও, অঙ্কটা প্রথমে নামিয়ে নাও খাতায়, তারপরে প্র্যাকটিস করো। অঙ্কটা কিন্তু সুন্দর অঙ্ক। তারপরের অঙ্কটা দেখো, সেটা ভালো হবে বলছি তো, 4 দাগের অঙ্কগুলো বেশ ভালো দিয়েছে। বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য 5 বছরে তার প্রাথমিক মূল্যের 1/2 গুণ হয়, কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে? তাহলে প্রথম ক্ষেত্রে যন্ত্রের মূল্য ছিল কত? পি টাকা, সুদের হার কত? রেট অফ ইন্টারেস্টটা কত? 8% ধরে নিলাম। তাহলে 5 বছরে কি হয়েছে? এত গুণ, 1/2 গুণ। কমে কমে হ্রাস পাচ্ছে, হ্রাসের ফর্মুলা লিখেছি। তাহলে এই পিটা গুণের আকারে আছে, এবারে কি হলো? ভাগ হয়ে গেল, পিপি কেটে গেল, তাহলে কত হলো? 1/2। বুঝতেই পারলে এতটা? ধরি টি বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। আবার ধরলাম পি 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এর জায়গায় কি ধরলাম? টি বছর ধরে নিয়েছি এটা। তাহলে পি 1/4 গুণ হবে। এবার পিটা কি করেছি? আবার এপারে পাঠিয়ে দিয়েছি, দেখে নাও। পিপি কেটে গেছে 1/4, তাহলে বাদিকে যেটা আছে সেটা তো আছেই। এবার 1/4কে কি করেছি? 1/2 গুণ 1/2। আগের যে অঙ্কটা 8 গুণ 4 গুণের অঙ্কটা ওই টেকনিকে ফেলেছি। এবার 1/2 এর মান কত? এইটা, এই যে বার করেছি আমরা, এই যে এইটা, ওইটাকে 1/2। আবার এদিকেও তাই। যারা ওই 4 গুণ 8 গুণের অঙ্কটা বুঝতে পারবে তারা এই অঙ্কটা বুঝতে পারবে। তা বেশ বেশ মিলে গেছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে টি ইজুকাল টু কত? 10। তা টি 10 বছরে কি হয়েছে? 1/4 গুণ হবে। খুব ভালো অঙ্কটা দিয়েছে, করে নিও। এই পেজের 4 দাগের অঙ্কগুলো যথেষ্ট ভালো অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক। এবার এটা দিয়ে দিয়েছে, এটাকে কে ধরেছি, তাহলে এটা সমান সমান কে। এবার কিরকম করে বার করেছি ভালো করে দেখে নাও। 1 মাইনাস জেড এ স্কোয়ারটাকে এবারে নিয়ে চলে গেছি, ওয়াই মাইনাস জেড এটাকে এবারে নিয়ে গেছি 1 নম্বর। এইরূপভাবে পরেরটা করেছি, এটাও করেছি। এবার 1 2 3 কি করেছি? যোগ করে পেয়েছি এইটা, এইটা আর এটা যোগ করেছি, এদিকে যোগ করেছি। এবার এটা এটা এগুলো কেটে গেছে, 0 হয়েছে, তাহলে এটা রয়েছে। তাহলে এ বি সি এবারে নিয়ে এসেছি, লসাগু করেছি। এ দিয়ে যখন এবিসিটাকে লসাগুটাকে ভাগ করেছি, বিসি থাকছে, বিসির সাথে একবার কে গুণ করেছি, বিসির সাথে একবার স্কোয়ারকে গুণ করেছি, এরকম প্রত্যেকটা করেছি। 0 চলে এসছে। তাহলে এবিসির সাথে 0 গুণ করে কত? 0 হয়ে গেছে। তাহলে এবার কি করেছি? এগুলোকে একদিকে নিয়েছি, এদিকে এগুলোকে একদিকে নিয়েছি। এখান থেকে কে কমন নিয়েছি, আর এখান থেকে এবিসি কমন নিয়েছি। ঠিক আছে? তাহলে এবার এবিসিটা কি করেছি? মাইনাস এবিসিটা কি করেছি? সমান সমান এদিকে বাদিকে ছিল, ডান দিকে নিয়ে চলে গেছি। তাহলে কে এর মানটা কি করেছি? তাহলে কে প্রতিটির অনুপাত, এটাকে এবারে নিয়ে চলে এসেছি, তাহলে প্রমাণিত হয়ে গেছে। ক্লিয়ার? তবে নেক্সট ওয়ান, 4 অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে। এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু কত? 9। উভয় পক্ষ কি করেছি? বর্গ করেছি, বর্গ করে কি করেছি? ফর্মুলা ফেলে দিয়েছি। এটা হচ্ছে এ ধরে নিচ্ছি, এটা কি করে দিয়েছি? বি ধরেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে 9 স্কোয়ার 81, এক্স স্কোয়ার 2x এটা, আর এটা রুট ওভার স্কোয়ার, তাহলে স্কোয়ার উঠে গেছে, রুট ওভারটা উঠে গেছে, রুট ওভারের স্কোয়ার রুট ওভার উঠে যায়। তারপরে কি এক্স স্কোয়ার যোগ করে কত হয়েছে? এক্স স্কোয়ার এর এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার হয়েছে। দেখো, এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করে কত? 2x স্কোয়ার। এইটার জায়গায় এটা রয়েছে, আর নয়টাকে পরে পাঠিয়ে দিয়েছি। তাহলে পরের লাইনে কি হয়েছে? 90 হয়েছে। তা 2x
এইটার ভ্যালু কত? 9, এই 9 বসিয়েছি। এটার জায়গায় 9, 2x এর জায়গায় 2x আছে, 9 বসিয়েছি, 90। চিন্তা করবে, অঙ্কটা চিন্তা করলেই পাবে। 9 দুগুণে কত? 18x। x এর মান কত? 5। খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো, প্র্যাকটিস করো ভালো করে। চাটে দেখেন অঙ্কগুলো খুব ভালো দিয়েছে। এবার এটার মান বার করতে দিয়েছে, x এর মান তো বেরিয়ে গেছে 5, 5 গুলো বসিয়েছি, দেখো মান বেরিয়ে গেছে। 5-এর দাগেরটা, রম্বসের পরিসীমা 40 সেমি, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়, ছবি এঁকে দেখিয়ে দিয়েছি। 10 সেমি, তাহলে ধরি এবিসিডি রম্বসের এসি বিডি কর্ণ দ্বারা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে? এসি এ কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এও সমান সমান কত হবে? দেখো কিভাবে করে দিয়েছি, তাহলে এও বি কোণ কত ডিগ্রি? 1 সমকোণ। এবার দেখো কিভাবে করে গেছি, খুব ভালো করে লক্ষ্য করবে, ছবিটা দেখবে, ছবিটা ফলো করবে আর অঙ্কটা দেখো, কোনো কঠিন নয়। আমরা বিওর মানটা বার করে ফেলছি, বিও যেই মান করবে তাহলে বিডি কত হবে? তার ডবল হয়ে যাবে, 16। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ হচ্ছে 12 আর একটা কর্ণ কি 16, কাটাকুটি করলাম, কাটাকুটি করলে এই আনসারটা চলে আসে। বুঝতে পারলে? আচ্ছা, থ্যাংক ইউ। তবে নেক্সট ওয়ান। অঙ্ক করতে কি বিরক্ত হয় না? যতটা পারছি আমি অঙ্কগুলো করানোর চেষ্টা করছি। হ্যাঁ, হয়তো কিছু কিছু জায়গায় স্কিপ করে যাচ্ছি, তখন মনে হচ্ছে স্যার এই জায়গাটা ক্লিয়ার করতে পারলো না, স্যার নিজেই বোঝে না, আমাদেরকে কি করে বোঝাবে। তা সেসব কোনো কথা না, অত ডেপথে ঢুকছি না, সেই সময়টা পাবে না তোমরা। 6 অঙ্কটা দেখে নাও কীভাবে করেছি, দেখে নাও। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এডিসি 110 ডিগ্রি হয়, বিএসির মান কত? এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো এডিসি কোণ কত দিয়েছে? 110 ডিগ্রি দিয়েছে, তাহলে এবিসি কোণ কত হবে? তা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দেওয়ার সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 180 থেকে 110 বাদ দিয়েছি, 70 হয়েছে। এবার বিওসি ত্রিভুজ, আমি কি করলাম? ওসিটাকে কি করলাম? যোগ করে নিলাম ওসিটাকে, তাহলে একটা বিওসি ত্রিভুজ গঠন করলো। বিওসি ত্রিভুজের বি কোণটা তো আমরা জেনে গেছি কত ডিগ্রি হয়েছে, 70 ডিগ্রি হয়েছে। তাহলে বিওসি যদি বিওসি বলছি, বিওসি কেন বলছি, ওসিবি, ওসিবি ওবিসি, ওবিসি কোণ যদি 70 ডিগ্রি হয়, এই যে ওবিসি তো বার করলাম, এবিসি মানেই তো ওবিসি, এ বি সি মানে বি কোণটাকে তো শো করছে, তাহলে ওবি সমান সমান ওসি, যেহেতু তাহলে একই বৃত্তের যেহেতু ব্যাসার্ধ, তাহলে কি এই দুটো কোণ সমান হবে, এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হয়ে যাবে, কারণ সমান বাহুর বিপরীত কোণটা কি, তারাও তো সমান হবে। ছবি দেখে দেখে মুখস্থ করবে, মানে করবে আর কি অঙ্কগুলো। তাহলে বিওসি কোণ কত হবে? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ কত ডিগ্রি? 70 করে, বাদ দিয়ে দিলাম, কত ডিগ্রি হয়ে গেল? 40 ডিগ্রি হয়ে গেল। 7 অঙ্কটা ভালো অঙ্ক, অঙ্ক দেখেই ঘাবড়ে যাবে, অঙ্কের যে চেহারা সেই দেখে ঘাবড়ে যাবে, অঙ্ক করবি কি, কীভাবে করেছি অঙ্কটা দেখো। অঙ্ক কোশ্চেনের চেহারা দেখে ঘাবড়ে যাবে, অঙ্কটা করা তো দূরের কথা, এইভাবে অঙ্কটা সেট করেছে, দেখে নিয়েছ? 8 অ্যান্সার হয়েছে। এইভাবে লম্বা করে নামিয়ে দেবে, এটা আমি তীর চিহ্ন দিয়ে, এরপরে এই লাইনটা, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এই লাইনের উপরে চলে গেছে। তারপরে যাও, অঙ্কগুলো যথেষ্ট কঠিন, তোমরা পড়ো, তাই জন্য এই পেজটা নিয়ে বসেছি। সোজা নয়, এই যে কোশ্চেনটা করেছে ও 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে দেখা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। দেখো কীভাবে করে দিয়েছি, যতটা পেরেছি ডিটেলস। এবি প্লাস বিসি গ্রেটার দেন কি, এসি, এবি আর বিসির যোগফল কার থেকে বড় হবে? অতিভুজের থেকে বড় হবে। কখন সমান হবে? যখন বড়, তো সমান তো তোমাকে করাতে হবে, তাহলে আমি ধরলাম কিছু ব্যালেন্সটা করতে হবে, তো তাই জন্য এক্স ধরে নিয়েছি, তাহলে দুটি তাহলে সমান।
এবিসি ত্রিভুজ থেকে পাই সাইন থিটা বার করেছি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বসিয়েছি। কস থিটাও ভূমি বাই অতিভুজ বসিয়েছি। ছবি দেখবে সাইন থিটা প্লাস কস থিটা, এবার সাইনের ভ্যালুটা পুট করেছি, কসের ভ্যালুটা পুট করেছি, তাহলে এসি আর এসি লসাগু এবি প্লাস বিসি। এবি প্লাস বিসির মান কত? এসি প্লাস এক্স, এই যে ওইটা ইকুয়াল করে দিয়েছিলাম। এবার বিস্তার করেছি এ বাই এসি, দেখো আর এক্স বাই এসি বিস্তার করে নিয়েছি, এটা বাই এটা, এটা বাই এটা। তাহলে এসি বাই এসি কত হয়েছে? 1, এক্স প্লাস এসি। এটা সবসময় কি গ্রেটার দেন 1 হবে, তো সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন কত? 1 প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1, তো কট এ প্লাস বির মান কত? তাহলে এ প্লাস বির মানটা আমার জানতে হবে, তবে কট এ প্লাস বির মানটা বার করতে পারবো। এ প্লাস বির মান যদি না জানতে পারি এই অঙ্কটা করতে পারবো। তা কীভাবে করেছি? সাইন্স স্কোয়ার সাইন্স বি স্কোয়ার এটা নিয়ে গেছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার বি মানে কি কস স্কোয়ার বি, কারণ আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে, অথবা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, তাই তো? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ারকে যদি সমান সমান উপরে নিয়ে চলে যাই তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে তো, না হবে না? তাহলে সেটাই এইটার জায়গায় আমরা এইটা পুট করেছি। তাহলে এটা মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, বুঝতেই পারছো? তাহলে এবার কি সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে এ সমান সমান এইটা, তাহলে মাইনাস বিটা উপরে নিয়ে গেলাম, তাহলে এ প্লাস বি এর মান কত? 90 ডিগ্রি। তাহলে কট এর মান চেয়েছে, কট এ প্লাস বির মান চেয়েছে, কট এ প্লাস বির মান কত? 90 ডিগ্রি। তাহলে কট এর 90 ডিগ্রির মান কত? 0। এবার যে অঙ্কটা, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √17 গুণ শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসের দূর কত? প্রশ্নানুসারে কি দিয়েছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি? ভূমিতলের ক্ষেত্রফলের √17 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর এল, আর ভূমিতলের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এবার এল এর মানটা বার করেছি, পাই আরটাকে এপারে নিয়ে চলে গেছে, পাই আর কেটে গেছে, আর রয়েছে আর √17 রয়েছে, এল এর মান বেরিয়ে গেছে। তাহলে আমরা জানি কি এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এল সমান সমান কত? এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল এর ভ্যালু কত? আর √7, এই যে বার করে ফেলেছি আমরা, বসিয়েছি। উভয়পক্ষকে বর্গ করেছি, বর্গ করেছি কেন? এই রুটটাকে তোলার জন্য, আর এদিকেও রুট উঠে গেছে, তাহলে আর স্কোয়ার আর √ওভার এর স্কোয়ার রুট উঠে গেল, এদিকেও তাই হয়েছে। এবার ক্যালকুলেশনটা দেখে নাও, আর স্কোয়ার 17 মানে কি? 17 আর স্কোয়ার, আর স্কোয়ারটাকে এপারে নিয়ে চলে এসেছি, 16 আর স্কোয়ার সমান সমান এই স্কোয়ার, আর স্কোয়ার এই স্কোয়ারকে এপারে নিয়ে চলে এসেছি, আর এখানে তাহলে কত রইলো? 1 রইলো, আর 16টাকে এপারে নিয়ে চলে গেছি, ভাগ হয়ে গেল। তাহলে এবার স্কোয়ারটাকে তুলছি, তাহলে এদিকে কি বর্গমূল করে দেবো, আর বাই এইচ ইজিক্যাল টু কত? 1 বাই 16 বর্গমূল কত? 4। তাহলে আর ইস টু এইচ সমান সমান কত? 1:4। আমাকে উচ্চতার ব্যাসের অনুপাত চেয়েছে, তাহলে উচ্চতাটাকে আগে রাখলাম, ব্যাসার্ধটা পরে, এদিকেও ঘুরিয়ে নিলাম, এই জায়গাটা বুঝবে। তাহলে আমাকে ব্যাস চেয়েছে, তো এখানে তো আর ব্যাসার্ধ, তাহলে 2r করতে হবে। তা 2r করতে গেলে কি এদিকে দুই দিকে কি করতে হবে? গুণ করতে হবে। 1 ছিল, ব্যাসার্ধ কত? 1, তাহলে ব্যাস কত হবে? 2 হবে কি না? ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস দ্বিগুণ হয়। ঠিক আছে, তারপরে নেক্সট, এই 4-এর দাগের যে অঙ্কগুলো দিয়েছে বেশ কিছু কিছু বেশ বড় বড় অঙ্ক, দেখতেই পাচ্ছ তোমরা। এই অঙ্কটা কিভাবে করেছি ভালো করে দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস, উচ্চতা 50% হ্রাস, চোঙটির আয়তনে শতকরা কত পরিবর্তন হলো? চোঙটির ব্যাসার্ধ আর, চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ কত হবে? আর বিয়োগ 50%, এই যে 50% বার করা হলো, 50 আর 100 কাটাকুটি করা হলে, তাহলে 2r মাইনাস আর ডিভাইডেড বাই 2। চোঙের উচ্চতা কত? এইচ। উচ্চতা যদি 50% হ্রাস করা হয় তাহলে উচ্চতা হয় কত? এই যে হ্রাস করা হলো, তাহলে প্রথম ক্ষেত্রে চোঙটির আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। দ্বিতীয় ক্ষেত্রে চোঙটির আয়তন কত? পাই আর স্কোয়ার মানে কত? আর বাই 2, আর এইচ মানে কত? এইচ বাই 2, আর স্কোয়ার 2 স্কোয়ার 4, তাহলে পাই আর স্কোয়ার এইচ, 4 দুগুণে কত? 8। তাহলে আয়তন কমবে কত? প্রথমে ছিল এতটা, দ্বিতীয় ক্ষেত্রে এতটা, তাহলে এত 8 লসগু হলো, এর তলায় 1 আছে, পাই আর স্কোয়ার এইচের তলায় কত আছে? 1 আছে। তা 8 একে 8 এর লসগু, তাহলে 8 এর সাথে পাই আর স্কোয়ার এইচ গুণ করলে পাই 8 পাই স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ।
বিয়োগ দিলে 7 পাই আর স্কোয়ার এইচ বাই আর ঘন একক। তাহলে চৌংতির আয়তনের শতকরা পরিবর্তনের কথা হবে, এটা আগে ছিল। তাহলে উপরে কত হবে, এই পোর্শনটা হবে, এই যে এই পোর্শনটা, আর শতকরা 100 কথা হবে। তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে রইল কত 7/8, আর তাহলে কত দেখো ক্যামেরা বন্দি করে নাও, পাই আর স্কোয়ার কেটে গেল, তা 7/8 রইল, আর এখানে 100, তো 7 আর 100 কি করা হলো, গুণ করা হলো, 700 তাহলে 8, এদিকে ভাগ করে দিয়েছি। কীভাবে করেছি দেখে নাও, বুঝতে পারলাম? তোমরা বিরক্ত হয়েও না, একটু ধৈর্য সহকারে দেখো, কিছু শিখতে পারবে। হ্যাঁ, অঙ্কগুলো দেখেও কিছু শেখা যাবে। বোঝাতে নয় নাই পারলাম, কিন্তু তোমরা দেখে তো কিছু শিখতে পারবে। নতুন অঙ্ক, তারপরে অঙ্কটাও দেখে অনেকেই ঘাবড়ে যাবে। কীভাবে করেছি দেখে নাও, এটা দিয়ে দিয়েছি, এটার মান কত বার করতে হবে, আর দুটোর মান দিয়ে দিয়েছে। দেখো প্রথমে যে লাইনটা শুরু হয়েছে কমা দিয়ে, দুটো লাইন, একটার মান 5 দিয়েছে আর একটার মান 14 দিয়েছে, আর এই অঙ্কটার মান কত বার করতে দিয়েছে। দেখো 5 i = 1, এটা টোকা হলো, এটা টোকা হলো, অঙ্কটা টোকা হলো। দেখবে অঙ্কটা যে টোকা হলো, এখানে কত আছে, 2টা আছে, 2টাকে সরালাম, সবার প্রথমে নিয়ে এসছি, 2টাকে সরালে যেটুকুনি থাকে সেই পোর্শনটা লেখা হয়েছে, দেখো খেয়াল করবে। তারপরে লাইনে দেখো 2, এটা 5, i = 1, x স্কোয়ার, কেন x স্কোয়ার হলো, এখানে x আর এখানে x আর x গুণ হয়ে x স্কোয়ারটা হয়েছিল। এবার 2 দিয়ে যখন গুণ হচ্ছে, এই 2 দিয়ে এটাকে গুণ হলো, এই একটা পোর্শন তৈরি হলো। আবার এটা দিয়ে কাকে গুণ হলো, এটাকে গুণ হলো, 3 দুগুণে কত হয়ে গেল, 6। এবার এটার মান কত, 2 গুণ এটার মান কত, 14, এই যে এটার মান দিয়ে দিয়েছে 14, বসিয়েছি, -6, এটার মান কত, 5, বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, বেরিয়ে গেল। ঠিক আছে, আমি 4 দাগের অবধি এই ভিডিওতে অঙ্কগুলো করে দেখালাম, তারপরে দেখছি পুরো প্রশ্নটা করতে পারি কিনা। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে কথা হবে। তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ব্যাস, কমেন্টসে জানিও তোমরা বুঝলে না, আবারও সেই কথা বলি। ঠিক আছে।